বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অষ্টম অধ্যায় জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা। তো চলো শুরু করা যাক। জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা অধ্যায়ের শুরুতে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে বংশগতি কি। যে পদ্ধতিতে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য যে পদ্ধতিতে সন্তান সন্ততিতে যায় বা গমন করে সেটাই হইতেছে বংশগতি বা হেরিডিটি। কি পদ্ধতিতে যায় সেটা হইতেছে আমাদের প্রজনন। প্রজনন জিনিসটা কি প্রশ্ন হতে পারে? তাহলে প্রজনন জিনিসটা যদি আমরা এরকম ভাবি, মানে জীব যে প্রক্রিয়ায় তার প্রতিরূপ গঠন করে, অর্থাৎ আমার বাবা মা আমার তার মতো দেখতে আমাদেরকে কিন্তু জন্ম দিছে, তাহলে সেই ক্ষেত্রে তারা যে প্রক্রিয়ায় তার প্রজননটা সম্পন্ন করছে সেটাকে বলা হইতেছে, প্রতিরূপটা গঠন করছে সেটাকে বলা হইতেছে প্রজনন। পরবর্তী যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে জিনতত্ত্ব বা জেনেটিক্স। জিনতত্ত্ব বা জেনেটিক্স কি? জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, নিয়ন্ত্রণ, প্রকাশ ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, জিনতত্ত্ব বা জেনেটিক্স আলাদা একটা শাখা। এখন জিনতত্ত্ব বা জেনেটিক্স শব্দটা কোথা থেকে আসলো? জেনেটিক্স শব্দের প্রবর্তক কে? জেনেটিক্স শব্দের প্রবর্তক হচ্ছে উইলিয়াম বেটসন। 1906 সালে তিনি এই শব্দটা প্রবর্তন করেন। জেনেটিক্স শব্দের প্রবর্তন কে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উইলিয়াম বেটসন, এবং 1906 সালে তিনি এই শব্দটার প্রবর্তন করেন। এরপর আমরা আসতেছি জেনেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে। জেনেটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ জিন্ন থেকে। জেনেটিক্স শব্দটা কোথা থেকে এসেছে? জিন শব্দ জিন্ন থেকে, যার ইংরেজি অর্থ টু গিভ বার্থ। যার ইংরেজি অর্থ আছে টু গিভ বার্থ। এখন জেনেটিক্সের জনক কে? আমরা এখন জানবো জেনেটিক্সের জনক। জেনেটিক্সের জনক হইতেছে গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্সের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। এখন আমাদের কথা হলো গ্রেগর জোহান মেন্ডেল তাহলে কে? গুরুত্বপূর্ণ বিষয়। গ্রেগর জোহান মেন্ডেল তিনি জন্মগ্রহণ করেন 1822 সালে। তিনি জেনেটিক্সের জনক, অর্থাৎ বংশগতির জনক। তিনি জন্মগ্রহণ করেন 1822 সালে এবং মৃত্যুবরণ করেন 1884 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি। তা 1884 সালে তিনি মৃত্যুবরণ করেন 6 জানুয়ারি। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন যেখানে, সেখানে বর্তমান নাম হচ্ছে চেক প্রজাতন্ত্র এবং পূর্ব নাম হচ্ছে অস্ট্রিয়ার সিলেমিয়া। তো গ্রেগর জোহান মেন্ডেল কি ছিলেন? তার পেশাটা কি ছিল? তার পেশায় তিনি ছিলেন একজন ধর্মযাজক। ধর্মযাজক জিনিসটা কি? খ্রিস্টান মিশনারির ধর্মগুরুদেরকে সাধারণত ধর্মযাজক বলা হয়। এখন এই গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্সের প্রবর্তক কিভাবে হলেন, এখন তার গবেষণার বিষয় নিয়ে আমরা জানবো। 1856 সাল থেকে 1863 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন। কত সাল? 1856 থেকে 1863 সাল পর্যন্ত কি গাছ নিয়ে গবেষণা করেন? মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন। কতদিন? 7 বছর। তিনি কত ধরনের মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন? 34 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে তিনি গবেষণা করেন। এরপর আসতেছি ইনি এই গ্রেগর জোহান মেন্ডেল যে এতদিন গবেষণা করলেন, এই গবেষণা করার ফলে তিনি গবেষণার ফলে যে রেজাল্টগুলো পেলেন, এই রেজাল্টগুলা 1886 সালে তার গবেষণা ব্রুন ন্যাচারালিস্ট হিস্ট্রি সোসাইটিতে জমা দেন এবং সমসাময়িক আরো বেশ কজন বিজ্ঞানীর কাছেও তিনি জমা দেন। ওই যে তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন, মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার পরে তিনি যে ফলাফলটা পাইলেন, সেই ফলাফলটা 1886 সালে ব্রুন ন্যাচারালিস্ট হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। পাশাপাশি সমসাময়িক আরো কজন বিজ্ঞানীর কাছে জমা দেন। মেন্ডেল এই জমা দেওয়ার ফলে এই একজন ধর্মযাজক মেন্ডেল যে গবেষণাপত্রটা জমা দিয়েছেন, এই জমা দেওয়ার পরে এই ব্রুন ন্যাচারালিস্ট হিস্ট্রি সোসাইটি এবং সমসাময়িক আরো যে কয়েকজন বিজ্ঞানীর কাছে জমা দিয়েছিলেন, তারা মনে করছে একজন ধর্মযাজক উনি কি এমন আবিষ্কার করতে পারবেন। দেখা গেছে তার বইটা হয়তো বা তারা পড়ছেই না, বা তার ফলাফলটা পড়ছেই না, তার গবেষণাপত্রটা তারা কেউ দৃষ্টিতেই নেয় নাই, মানে তারা হয়তো বা এটা কোনো সময় চোখ বুলে দেখেও নাই। না দেখার ফলে এই করতে করতে মাঝখানে 16-17 বছর জায়গায় এর মাঝখানে মেন্ডেলের মৃত্যু হয়ে যায়।
মেন্ডেলের মৃত্যুর ১৬ বছর পর, তখন মেন্ডেল যখন মারা যান, এই মেন্ডেল মারা যাওয়ার ১৬ বছর পর ৩ জন বিজ্ঞানী ওই সেম বিষয় নিয়ে গবেষণা করেন এবং আলাদা আলাদাভাবে রেজাল্ট বের করেন। তাহলে মেন্ডেলের মৃত্যুর ১৬ বছর পর ৩ জন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে তার সূত্র আবিষ্কার করেন। মেন্ডেলের যে সূত্রগুলা লেখা রাখা গেছিল সেই সূত্রগুলো আবার এই ৩ জন বিজ্ঞানী আবিষ্কার করেন। এই ৩ জন বিজ্ঞানীর নাম কি? একজন হইতেছে হিউগো দা ব্রিস, দ্বিতীয় জন হইতেছে কার্ল কোরেন্স, তৃতীয় জন হইতেছে এরিক স্কেরমেক। এখন এই যে কার্ল কোরেন্স মূলত মেন্ডেলের সূত্র প্রদর্শন করেন, এই লাইনটা হয়তো বা আমাদের বুঝতে একটু কঠিন হবে। এখন এই যে মেন্ডেল দীর্ঘ গবেষণার ফলে তার গবেষণাপত্রটা বুর্ন ন্যাচারালিস্ট হিস্ট্রি সোসাইটি এবং সমসাময়িক আরো কয়েকজন বিজ্ঞানীর কাছে দিয়ে গেছিলেন। এইখানে মেন্ডেল যে বিষয় নিয়ে গবেষণা করছিলেন সেই বিষয়গুলা তিনি মেন্ডেল মূলত সূত্র আকারে দেয়া যান নাই, কিন্তু এই মেন্ডেলের ওই বইটা থেকেই কার্ল কোরেন্স কি করেন, এই মেন্ডেলের বই থেকে সংক্ষিপ্ত আকারে ২টা সূত্র আকারে প্রদর্শন করেন। এই সূত্র আকারে মেন্ডেলের ওই গবেষণাপত্রটাকে প্রকাশ করেন কে? কার্ল কোরেন্স। মেন্ডেল মূলত সূত্র প্রদান করে গেছেন না, এই সূত্র আকারে প্রদর্শন করেন কে? কার্ল কোরেন্স। মনোহাইব্রিড ক্রস, এই বিষয়টা আমাদের জানতে হবে। মনোহাইব্রিড ক্রস হইতেছে জীবের একটা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো, অর্থাৎ জীবটার দৈর্ঘ্যের মধ্যে যদি ক্রস ঘটানো হয় দুইটা জীবের, তাহলে সেটা হইতেছে মনোহাইব্রিড ক্রস। যদি শুধু রঙের উপরে ক্রস ঘটানো হয় তাহলে শুধু এটা মনোহাইব্রিড ক্রসেস। তাই আবার যদি রং এবং দৈর্ঘ্য এই দুইটার মধ্যে একসাথে ক্রস ঘটানো হয় তখন সেটা আর মনো থাকে না, সেটা হয় ডাইহাইব্রিড ক্রস। মনো মানে হচ্ছে এক আর ডাই মানে হচ্ছে দুই। তো আমরা এখন এই অধ্যায় নিয়ে আলোচনা জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা। আমাদের যে ছোট সংক্ষিপ্ত বিষয়গুলো ছিল, মানে যে বিষয়গুলো আমাদের পূর্বে জানার প্রয়োজন ছিল সেই বিষয়গুলো আমরা জেনে নিছি। এখন আমরা এই অধ্যায়টা একটু রিডিং করলে বিস্তারিত জানতে পারবো। আমাদের জীবজগৎ অসংখ্য বৈচিত্র্য নিয়ে বিদ্যমান। আমাদের জীবজগৎ অসংখ্য বৈচিত্র্য নিয়ে বিদ্যমান। আমাদের জীবজগৎ কিন্তু অসংখ্য বৈচিত্র্য, বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণী নিয়ে এই জীবজগৎ গঠিত। আদিকাল থেকে মানুষ তার জন্য উপকারী উদ্ভিদ ও প্রাণীদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে এসেছে। মানুষ কি করতেছে? এই প্রাণী উদ্ভিদদেরকে নিজেদের প্রয়োজনে বিভিন্ন কৌশলে ব্যবহার করতেছে, আমরা নিজেরাও করতেছি। তোমরা ইতিমধ্যে হরিপদ কপালের আবিষ্কৃত হরিদানের নাম শুনেছ। আমরা নবম শ্রেণীতে পড়ি, হয়তো হরিদানের নাম অনেকে নাও শুনতে পারি, আবার অনেকে হয়তো বা শুনছিও। বর্তমান ষষ্ঠ শ্রেণীতে এই হরিদান নিয়ে আলোচনা আছে। হরিপদ কপালী নামক একজন বিজ্ঞানী হরিদান যে ধান আবিষ্কার করেন সেই ধানটার নাম হচ্ছে হরিদান। তিনি তার ধান খেতে অজানা প্রজাতির ধান দেখতে পেয়ে সেখান থেকে বীজ তৈরি করেন এবং যা পরবর্তীকালে উচ্চ ফলনশীল জাত হিসেবে আবিষ্কৃত হয়। তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না জেনেই ধানের উচ্চ ফলনশীল বৈশিষ্ট্য তার পরবর্তী প্রজন্মে স্থানান্তর করেছিলেন। আবহমান কাল জুড়ে আমাদের দেশের কৃষকেরা এরূপ করে আসছে। এইখানে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো হইতেছে হরিপদ কপালী তিনি ধান খেতে যায় দেখতে পেলেন একটা ধান অন্যান্য ধানের থেকে ফলন বেশি। তিনি কি করলেন? সেই ধানগুলোকে আলাদা করলেন, আলাদা করে পরবর্তী বছর সেটা রোপণ করে দেখলেন যে না, আগের জাতগুলো থেকে এই জাতটার ধান বেশি হইতেছে। তিনি কি করেন? এই জাতটা নিজে তো মানে এই জাতের ধান তো নিজে বপন করেনি এবং পাশাপাশি অন্যান্য কৃষকদের মাঝে এই ধানের বীজটা তিনি ছড়াইয়া দেন এবং অন্যান্য কৃষকরা দেখতে পায় যে না, এই ধানের ফলন ভালো। এই করতে করতে তিনি এই হরিদানের আবিষ্কারক হয়ে যান এবং তিনি একজন বিজ্ঞানী হিসেবে পরিচিত হন। এখন এই হরিপদ কপালীর মতো আরো অনেক বিজ্ঞানী, মানে অনেক কৃষক আমাদের দেশে এই ধরনের গবেষণা করে গেছে, কিন্তু হরিপদ কপালী এই গবেষণাপত্রটা সবার মাঝে ছড়াইয়ে দিছে, এই জন্য তিনি বিখ্যাত হয়ে গেছেন। প্রজনন জীবের একটি স্বাভাবিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে কথাটা বলেছে প্রজনন জীবের একটা স্বাভাবিক, আমাদের চোখের সামনে প্রজননটা নিয়মিত করতেছে জীব, প্রত্যেকটা জীব তার প্রতিরূপ গঠন করতেছে। মানুষ তার প্রতিরূপ গঠন করতেছে, গরু ছাগল তার প্রতিরূপ গঠন করতেছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছ তার প্রতিরূপ গঠন করতেছে, বিভিন্ন কীট পতঙ্গ তার প্রতিরূপ গঠন করতেছে। এগুলো আমরা স্বাভাবিক দেখতেছি, এগুলো আমাদের চোখে বাঁচতেছে না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কেন এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য? কারণ হয়তো জীব যদি তার প্রতিরূপটা গঠন করে নেওয়া যেত তাহলে এই বিশ্বে কি কোনো জীব থাকতো? একটা সময় এই জীব শূন্য হয়ে যেত না এই বিশ্বটা? এই জন্য জীবের প্রজনন হইতেছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রজননের মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় এবং জীব তার নিজের অস্তিত্ব ধরে রাখে। এগুলা আমরা আগে পড়ছি, এই জন্য আলোচনা করতেছি না। এভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মাতা পিতার বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া বংশগতি বা হেরিডিটি নামে পরিচিত। বংশগতির মৌলিক একক হচ্ছে জিন। মূলত জিনটা কি? জিনটা
হইতেছে আমরা জিন সম্বন্ধে যদি জানি, যদি চিন্তা করি এটা একটা কোষ, তাহলে এটা একটা কোষ, নাম দিলাম এটা একটা কোষ। আর এই কোষের খুব ছোট জায়গায় থাকে নিউক্লিয়াস। এটার নাম কি? নিউক্লিয়াস। ছোট জায়গায় রইল। এই নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো পেঁচানো যে অংশগুলো থাকে সেটাকে বলা হয় ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের ভিতরে একটা জিনিস থাকে, সেটা হইতেছে ডিএনএ বা আরএনএ। এই ডিএনএ বা আরএনএ এর অংশগুলোকে বলা হয় জিন। তাহলে জিন জিনিসটা কি দাঁড়ালো? জিন জিনিসটা কি? জিন জিনিসটা কি দাঁড়ালো? জিন জিনিসটা হলো এই যে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা আরএনএ এর অংশকে জিন বলে। জিন কাকে বলে? ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা আরএনএ এর অংশকে বলা হয় জিন। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা আরএনএ এর অংশকে জিন বলে। ক্লিয়ার? তো গেল আমাদের জিন নিয়ে আলোচনা। তো তোমাদের বংশগতির মৌলিক একক হচ্ছে জিন। জিনকে বংশগতির মৌলিক একক বলা হচ্ছে কেন? কারণ বংশগত বৈশিষ্ট্যগুলো মূলত এক জীব থেকে আরেক জীবে বহন করে নেওয়া যায় এই জিন। তোমরা কোষের ক্রোমোজোমে যে ডিএনএ সম্পর্কে জেনেছো, সেখানে জীবের জিনগুলো সজ্জিত থাকে। অর্থাৎ আমরা ক্রোমোজোমে যে ডিএনএ গুলো সম্পর্কে জেনেছি, সেখানে জীবের জিনগুলো কি করে সাজানো থাকে। সাধারণত জিন দ্বারাই প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশিত ও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ জিন দ্বারাই প্রজাতির বৈশিষ্ট্যটা কি হয়? প্রকাশ ঘটে। এবং নিয়ন্ত্রণ থাকে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় না, নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানের যে শাখায় জিনের প্রকাশ কার্যপদ্ধতি ও বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। এই অধ্যায়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে এগুলো আলোচনা করছি, এই জন্য বিস্তারিত আলোচনা করলাম না। গ্রেগর ইয়োহান মেন্ডেল ও তার গবেষণা। এখন আমরা জানবো গ্রেগর ইয়োহান মেন্ডেল এবং তার গবেষণা নিয়ে। গ্রেগর ইয়োহান মেন্ডেল 1822 সালে জন্মগ্রহণ করে মারা যান 1884 সালে। তার গবেষণায় সর্বপ্রথম জীবের বৈশিষ্ট্য বংশানুক্রমের স্থানান্তরের বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন। এই বিজ্ঞানী ছিলেন বর্তমান চেক প্রজাতন্ত্রবাসী একজন ধর্মযাজক। দীর্ঘ 7 বছর তিনি মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কিত তার মতামত প্রকাশ করেন। কিন্তু মেন্ডেলের প্রকাশিত নিবন্ধটি তার মৃত্যুর আগ পর্যন্ত লোকচক্ষুর অগোচরেই রয়ে যায়। মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর হিউগো দ্য ব্রিজ, কার্ল করেন্স এবং এরিক স্কেরমেক নামে 3 জন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। আশ্চর্যের বিষয় হলো, এই বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর মেন্ডেলের গবেষণা সম্পর্কে জানতে পেরেছিলেন। এভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয়, তার উপর নির্ভর করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা ও জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। এ কারণে মেন্ডেলকে বংশগতির জনক বা ফাদার অব জেনেটিক্স বলে অভিহিত করা হয়। মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য। জোহান গ্রেগর মেন্ডেল ব্যক্তি জীবনে একজন ধর্মযাজক হলেও তিনি প্রকৃতপক্ষে একজন খাঁটি বিজ্ঞানী ছিলেন। তিনি ছিলেন কিন্তু প্রকৃতপক্ষে একজন খাঁটি বিজ্ঞানী। বংশগতিবিদ্যা পরীক্ষা করার জন্য তিনি তার মঠের বাগানে নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে সংকরায়নের বা হাইব্রিডাইজেশন করার জন্য মটরশুঁটি উদ্ভিদকে নির্বাচন করেন। মটরশুঁটি উদ্ভিদকে কেন নির্বাচন করেন আমরা পরবর্তী জানবো। এবং 1856 সাল থেকে তার গবেষণা শুরু করেন। মেন্ডেল তার গবেষণার জন্য মটরশুঁটি গাছকে নমুনা হিসেবে মনোনীত করার পিছনে বেশ কিছু কারণ ছিল। কি কারণ ছিল এটা আমরা জানি। 1 নাম্বার, মটরশুঁটি গাছ 1 বর্ষজীবী, অর্থাৎ মটরশুঁটি গাছ 1 বছর জীবিত থাকতো। মটরশুঁটি গাছ জন্মের পরে 1 বছরের মধ্যেই তার জীবনচক্রটা কমপ্লিট করত। এই জন্য তিনি মটরশুঁটি গাছকে নির্বাচন করেন, যাতে কম সময়ে পরীক্ষার ফলটা পাওয়া যায়। 2 নাম্বার কারণ, এটি একটি উভলিঙ্গী উদ্ভিদ, মানে এটার মধ্যে স্ত্রী ফুলের বৈশিষ্ট্য ছিল, পুরুষ ফুলের বৈশিষ্ট্য ছিল, এবং স্বপরাগায়নের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করত। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছিল কি, এই ফুলটা উভলিঙ্গী এবং এদের মধ্যে স্বপরাগায়ন ঘটে। নাম্বার 3, ফুলগুলো আকারে অনেক বড়, মটরশুঁটি গাছের অতি সহজে সংকরায়ন ঘটানো যায়। তো ফুলগুলো আকারে বড় হওয়ায় মটরশুঁটি গাছে অতি সহজে সংকরায়ন ঘটানো যায়। পুংস্তবক ও স্ত্রীস্তবক ঘিরে দলমণ্ডল। পুংস্তবক ও স্ত্রীস্তবক ঘিরে কি থাকে? দলমণ্ডলগুলো এমনভাবে সাজানো থাকে যে পরনিষেকের কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আমরা কি পেলাম? পুংস্তবক ও স্ত্রীস্তবককে ঘিরে দলমণ্ডলগুলো এমনভাবে সাজানো থাকে যে পরনিষেক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে পরনিষেক বলতে কি?
মানে অন্য ফুল থেকে পরাগরেণু এই ফুলে আসা পরাগায়ন ঘটার কোনো সম্ভাবনা থাকে না, অর্থাৎ একই ফুলের মধ্যেই পরাগায়নটা ঘটে, পরনিষেক হওয়ার কোনো সম্ভাবনা থাকে। ফলে বিভিন্ন জাতের মটরশুঁটি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি এবং বিশুদ্ধ পাওয়া যায়। যেহেতু পরনিষেক ঘটে না, অপর ফুল থেকে পরাগরেণু এসে এখানে কোনো নিষেক ঘটাইতে পারে না, সেই ক্ষেত্রে সেই জন্য এই উদ্ভিদগুলা কি হয়, উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি হয়, খাঁটি এবং বিশুদ্ধ। 5 নাম্বার, মটরশুঁটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। তাহলে মটরশুঁটি গাছে কি করছে, একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। তাই অপত্য বংশে কয়েকটি বৈশিষ্ট্যের স্পষ্ট প্রকাশ পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হলো মটরশুঁটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান। বিপরীত বৈশিষ্ট্য কি, খাটো লম্বা, তোমার হলুদ সবুজ, এগুলা। তে এখন অপত্য বংশে কয়েকটি বৈশিষ্ট্যের স্পষ্ট প্রকাশ পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হয়। অপত্য বংশটা কি, মাতৃ উদ্ভিদ থেকে যে উদ্ভিদগুলোর জন্ম নেয়, নতুন উদ্ভিদের জন্ম নেয়, সেগুলোকে বলা হয় অপত্য বংশ। অর্থাৎ আমার বাবা মা যদি হয় মাতৃবংশ, তাহলে আমি হলাম অপত্য বংশ। অর্থাৎ তোমার বাবা মা যদি হয় মাতৃবংশ, তাহলে তুমি হচ্ছ অপত্য বংশ। আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে সাধারণত অপত্য শব্দটা ব্যবহার করছি, অপত্য কোষ, মাতৃকোষ। অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে যে কোষগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় অপত্য কোষ। তো এই অপত্য বংশগুলো কি বৈশিষ্ট্যগুলো স্পষ্ট প্রকাশ করে। পরে সংকরায়নের সৃষ্ট বংশধরগুলোর উর্বর প্রকৃতির হয়, সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। অর্থাৎ সংকরায়নের ফলে যে বংশগুলো হয়, সেই বংশগুলো নিয়মিতভাবে তাদের বংশগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি করতে পারে। মেন্ডেলের বিভিন্ন উৎস থেকে 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদের বীজ সংগ্রহ করে আশ্রমের বাগানে প্রায় 1 বছর প্রত্যেক ধরনের বীজের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিশুদ্ধতা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি কাণ্ডের 1 নাম্বার, কাণ্ডের দৈর্ঘ্য 1 নাম্বার, ফুলের অবস্থান 2 নাম্বার, ফুলের রং 3 নাম্বার, ফুলের বর্ণ 4, ফুলের আকৃতি 5, বীজের বর্ণ 6 এবং বীজের প্রকৃতি 7। তাহলে আমি এখানে কত ধরনের পেলাম, 7 ধরনের। অর্থাৎ এই 7টি বৈশিষ্ট্যের প্রত্যেকটির জন্য 2টি করে বিপরীত লক্ষণ সম্পন্ন মোট। তাহলে প্রত্যেকটা যদি বিপরীত, এটা যদি দৈর্ঘ্যে একটা লম্বা দৈর্ঘ্যের একটা খাটো দৈর্ঘ্যের, এরকম করে যদি মোট 14টি খাঁটি উদ্ভিদের নির্বাচন করেন, অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য বৈশিষ্ট্যের জন্য লম্বা ও খাটো এই 2টি বিপরীত লক্ষণ, ফুলের বর্ণ বৈশিষ্ট্যের জন্য সাদা ও বেগুনি এই 2টি লক্ষণ, বীজের আকৃতির জন্য গোলাকার ও কুঞ্চিত এই 2টি লক্ষণ, ইত্যাদি ইত্যাদি। শুরুতে মেন্ডেল লম্বা এবং খাটো এই বিপরীত লক্ষণযুক্ত 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে তার গবেষণা শুরু করেছিলেন। তাহলে এখানে হলো 14 ধরনের উদ্ভিদ কেন সে নিত, কারণ প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য 2টা করে উদ্ভিদ নিতে হতো। লম্বার জন্য একটা খাটো, একটা লম্বা উদ্ভিদ, 2টা নিতে হতো। তাহলে এই 7টার জন্য কটা হয়, 14টা। এই জন্য তিনি 14টা উদ্ভিদ নিয়েছিলেন। এবং তিনি প্রথম কি নিয়ে গবেষণা করছিলেন, তিনি প্রথম গবেষণা করছিলেন কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে গবেষণা করছিলেন। তো একটি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে পরীক্ষা ছিল, তাই এটিকে মনোহাইব্রিড ক্রস বলা হয়ে থাকে, যার অর্থ এক। অর্থাৎ শুরুতে মেন্ডেল লম্বা এবং খাটো এই বিপরীত লক্ষণযুক্ত 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে তার পরীক্ষা শুরু করেন। লম্বা এবং খাটো এই 2 ধরনের বিপরীত লক্ষণযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন। এটি যেহেতু শুধু কাণ্ডের দৈর্ঘ্য এই একটা জিনিস নিয়ে গবেষণা, এই একটি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে পরীক্ষা ছিল, তাই এটিকে মনো হাইব্রিড ক্রস বলা হয়ে থাকে। মনো অর্থ এক। আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে চাপবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। সবাইকে ক্লাসটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।